সুপ্রিয় ব্যবসা শিক্ষা শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। রাজশাহী গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ক্লাসে আমি আছি তোমাদের সাথে। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের সাথে এই বিষয়ে আমার প্রথম ক্লাস। এর আগেও একটি ক্লাস তোমাদের এই পত্রের হয়েছে, সম্ভবত প্রথম অধ্যায়ের উপরে। সেখান থেকে ফিন্যান্স সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। আজকে এর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, এই অধ্যায়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের পড়াবো। তো শুরুতেই আমার ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করবে এমনটি প্রত্যাশা করছি। ভালোভাবে শুনবে এবং প্রতিটি বিষয় তোমরা খাতায় নোট করে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা প্রথমেই অধ্যায়টির দিকে দেখি তাহলে দেখব অর্থের সময় মূল্য, অর্থাৎ ইংরেজি যাকে আমরা বলি ইংরেজিতে টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। সময় আমরা সবসময় বলে থাকি যে সময়কে আমরা অর্থ দিয়ে মূল্যায়ন করি বা বলি যে টাইম ইজ মানি, এমনটি আমরা সচরাচর বলে থাকি যে টাইম ইজ মানি, অর্থাৎ সময়ই হচ্ছে মূল্য। ফিন্যান্সে এই একই রকম একটি অধ্যায় যাকে এখানে সময়কে আসলে মূল্যায়ন করা হয়েছে আর্থিকভাবে বা অর্থের মাপকাঠিতে। সেটি হচ্ছে যে অর্থের সময় মূল্য, অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে তারতম্য হয় বা হ্রাস বৃদ্ধি ঘটে, তাই হচ্ছে অর্থের সময় মূল্য। যদি বিষয়টি উদাহরণ দেই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখবে সেটি হচ্ছে কি যে আজকে যে কোনো বস্তু বা যে কোনো জিনিস আমরা যে মূল্যে ক্রয় করছি, যে টাকা দিয়ে ক্রয় করছি, ঠিক 2 দিন পর, 5 দিন পর বা 1 বছর পর বা 2 বছর পর বা 5 বছর পর একই জিনিস যদি আমরা ক্রয় করতে যাই, তাহলে দেখব যে আমাদের বেশি পরিমাণ টাকা দিতে হবে। তার মানেটা কি যে ভবিষ্যতে যে মূল্য বা আজকের যে মূল্য ভবিষ্যতের মূল্যের চাইতে তার মূল্যটা একটু বেশি। তার মানেটা কি, সময় যত পরিবর্তন হবে অর্থের মূল্যের তত পরিবর্তন ঘটবে। এটি হচ্ছে মূলত অর্থের সময় মূল্য, যাকে আমি ইংরেজিতে বলি হচ্ছে কি টাইম ভ্যালু অফ মানি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অধ্যায়ের ভেতরে যাওয়ার পূর্বেই যদি দেখো তোমরা বোর্ডে একটু লক্ষ্য করো, তাহলে দেখো আজকে কি কি বিষয় এই অধ্যায়ের কি কি বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করব, এমনটি কিন্তু আমি এখানে অলরেডি লিখে রেখেছি যাতে আলোচনাটি ধারাবাহিক হয়। যেহেতু অধ্যায়টি ম্যাথ রিলেটেড এবং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ দুটি কারণে। এক, এখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন পড়বে তোমাদের। 2, তোমাদের যে বোর্ড পরীক্ষা হবে সেখানে তো অবশ্যই এখান থেকে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন হবে, এমসিকিউ প্রশ্ন হবে, ইভেন একাধিক সৃজনশীল প্রশ্নও কিন্তু এই অধ্যায় থেকে হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের প্রাত্যহিক জীবনে, ব্যক্তিগত জীবনেও কিন্তু এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টির প্রয়োগ রয়েছে যাতে করে আর ম্যাথ রিলেটেড। সুতরাং আমি আলোচনাগুলো ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি যাতে তোমরা অঙ্কের ক্ষেত্রে তোমাদের অঙ্ক করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, এবং তো অবশ্যই তোমরা বিষয়গুলো নোট ডাউন করবে। তাহলে যদি আমরা আলোচ্য বিষয়গুলো দেখি বা সূচি দেখো, তাহলে আমি প্রথমেই বলেছি সংজ্ঞা, যেটি আমি প্রথমে অলরেডি বলে ফেলেছি তোমাদেরকে। সেটি হচ্ছে যে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন বা তারতম্য ঘটে তাকেই অর্থের সময় মূল্য আমরা বলছি। এরপরে অর্থের সময় মূল্য কেন অগ্রাধিকার বা তার অগ্রাধিকার কারণ বা কেন প্রাধান্য আমরা দিয়ে থাকি অর্থের সময় মূল্যকে, তার কারণ আলোচনা করব এখানে। এরপর নির্ধারক সমূহ, অর্থাৎ অর্থের সময় মূল্য যে পরিবর্তন, অর্থের যে পরিবর্তন হবে, এই যে হ্রাস বৃদ্ধি ঘটবে বা অর্থের সময় মূল্য কেন হবে, ভ্যালু কেন পরিবর্তন হবে,
এর নির্ধারক সমূহ বা ফ্যাক্টরসগুলো কি কি সেটা আলোচনা করব তোমাদের সাথে। এরপর অর্থের সময় মূল্যে আমরা যদি প্রকারভেদ দেখব, সুদের হার দেখব, সুদের হারের প্রকারভেদ দেখব, সুদের হার কিভাবে আমরা অঙ্ক করার সময় লিখব এই অধ্যায়ে এই চ্যাপ্টারে, সেটি আমি তোমাদের শেখাবো। তারপরে অর্থের সময় মূল্যের ভিত্তিটি আমরা দেখব। এরপরে নগদ প্রবাহ দেখব, যে নগদ প্রবাহ কয় ধরনের, কিরকম ভাবে হয়, কি থাকলে আমরা বুঝবো, কি দেখে আমরা বুঝবো যে কিভাবে প্রবাহ হবে। এরপরে দুটি বিধি রয়েছে এই অধ্যায়ের, বিধি 72 এবং 69, সেটি নিয়ে কথা বলবো। লাস্ট অফ অল ঋণ পরিশোধ সূচি, এই বিষয়গুলো নিয়ে আমি কথা তোমাদের সাথে আজকে বলবো ধারাবাহিকভাবে। তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে, ক্লাসটি মনোযোগ সহকারে করবে। আর যেহেতু অঙ্ক রিলেটেড, তাহলে অবশ্যই আমরা আজকের ক্লাসে সম্ভব হয়তো হবে না, আজকে যেহেতু ফর্মুলা বা সূত্রগুলো লিখে দেব, নেক্সট ক্লাসে অবশ্যই এই অধ্যায়ের সৃজনশীল অঙ্ক করাবো আমি তোমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই যদি তাহলে আমরা আলোচনায় চলে যাই, তাহলে দেখব প্রথমেই সংজ্ঞাটি আমি প্রথমে বলে ফেলেছি তোমাদের, সেটি নিয়ে আর বলছি না। তাহলে দ্বিতীয় আলোচ্য সূচি আমাদের আজকের, সেটি হচ্ছে অগ্রাধিকারের কারণ। কেন অগ্রাধিকার দেওয়া হয় বা কেন এটাকে প্রাধান্য দেওয়া হয় এই অর্থের সময় মূল্যকে, এর 4টি কারণ রয়েছে, সুস্পষ্ট 4টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, এই সুযোগ ব্যয়ের আরো একটি নাম রয়েছে, অনেক সময় এটিকে বলা হয় বিনিয়োগ সুযোগ। বিনিয়োগ সুযোগ 1 নম্বর কারণটি আমরা আগে যদি দেখি, সুযোগ ব্যয় হচ্ছে যে অনেকগুলো বিকল্পের ভেতরে যে কোনো একটি বিকল্প আমরা গ্রহণ করি, বাকি বিকল্পগুলো ছেড়ে দেই। এই যে ছেড়ে দেওয়ার যে ব্যয়, সেটাকে মূলত আমরা সুযোগ ব্যয় বলছি। অথবা বিনিয়োগ সুযোগ যদি বলি, তাহলে এমনটি ভাবে আমরা ভাবতে পারি, সেটা আমাদের কাছে যদি বিনিয়োগের জন্য মূলধন থাকে, টাকা থাকে, সেক্ষেত্রে আমরা দেখব যে একাধিক উৎস রয়েছে বিনিয়োগের, অনেক উৎস রয়েছে। তাহলে অবশ্যই আমরা সব উৎসে বিনিয়োগ করতে সক্ষম হই না। তাহলে আমরা কি করি, দেখা যাচ্ছে যে আমাদের জন্য যে সর্বোৎকৃষ্ট যে উৎস, সেখানে মূলত আমরা বিনিয়োগ করি এবং বাকি বিনিয়োগের সুযোগগুলো কি করি, আমরা ছেড়ে দেই। এই যে ছেড়ে দেই, এটিকে মূলত আমরা বিনিয়োগ সুযোগ বলছি বা সুযোগ ব্যয় বলছি। এরপরে 2 নম্বর গুরুত্ব আরেকটি কারণ হচ্ছে ভোগ। আমরা সবসময় ভোগে বিশ্বাসী বা বর্তমান সময়টিকে গুরুত্ব বেশি দেই। কারণ হচ্ছে ভোগে স্বাচ্ছন্দ্য বোধ করি, ভোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সময় মূল্যের, অর্থের সময় মূল্যের এটি একটি গুরুত্বপূর্ণ আরেকটি কিন্তু কারণ হচ্ছে যে আজকে আমার কাছে টাকা আছে, আজকে আমি চাইলেই কিছু ভোগ করতে চাচ্ছি, কিন্তু আমি যদি এই টাকা কারোর কাছে দেই, কারোর কাছে ধার দেই, কোথাও বিনিয়োগ করি, তাহলে কিন্তু আমি ভোগ থেকে বঞ্চিত হচ্ছি। তো যেহেতু আমি ভোগ থেকে বঞ্চিত হচ্ছি, সুতরাং আমি ভবিষ্যতে যখন সেই অর্থ ফেরত নিব, তখন অবশ্যই আজকের চাইতে বেশি চাই বা বেশি নিতে চাইব, কারণ কি আমি ভোগ থেকে বঞ্চিত হচ্ছি। তাহলে এটিও একটি কিন্তু অর্থের সময় মূল্যের আরো একটি গুরুত্বপূর্ণ কারণ। এরপরে যদি দেখি আমরা 3 নম্বর, তাহলে অনিশ্চয়তা। অনিশ্চয়তা, ঠিক আছে, সব সময় সকল ক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তা বিরাজ করছে, অনিশ্চয়তা রয়েছে। অর্থের ক্ষেত্রেও একই ঘটনা রয়েছে। আমাদের জীবনেরই যেখানে কোনো নিশ্চয়তা নেই, অর্থের মূল্যের যেহেতু নিশ্চয়তা নেই, দ্রব্য মূল্যের যেহেতু উঠানামার কোনো নিশ্চয়তা নেই, সুতরাং এই অর্থের সময় মূল্যের আরও একটি, এটিকে গুরুত্ব দেওয়ার আরও একটি কারণ বা এটিকে প্রাধান্যতা দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কিন্তু অনিশ্চয়তা। ঠিক আছে, এবার যদি আমরা 4 নম্বর কারণটি দেখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখব হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মূলত দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া বা দ্রব্যমূল্য ক্রয় করতে অধিক অর্থের প্রয়োজন দেখা দেওয়া, অথবা মানুষের হাতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থের আগমনকে মূলত বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। সুতরাং এই অর্থের সময় মূল্যের আরেকটি, অর্থের সময় মূল্যকে গুরুত্ব দেওয়া বা প্রাধান্য দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম কি তাহলে যে কেন অর্থের সময় মূল্যকে গুরুত্ব দেওয়া হয়, কেন অর্থের সময় মূল্যকে প্রাধান্য দেওয়া হয়, কেন অর্থের সময় মূল্যকে অগ্রাধিকার দেওয়া হয়, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এই 4টি। তোমরা কিন্তু অবশ্যই এগুলো নোট ডাউন করবে। এরপরে যদি আমরা আমাদের আলোচ্য সূচি দেখি, তাহলে দেখবে এবার নির্ধারক সমূহ, অর্থাৎ অর্থের সময় মূল্য নির্ণয়ে অথবা অর্থের সময় মূল্যের নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো কি, যেগুলোকে আমরা ফ্যাক্টরস বলি। ঠিক আছে, তাহলে যদি আমরা
প্রথম নির্ধারক বা প্রথম ফ্যাক্টরটি দেখি, তাহলে 1 নম্বর ফ্যাক্টরটি আমরা দেখব হচ্ছে সময় ও মেয়াদ। অর্থাৎ সময় বলতে কয়েক মাস হতে পারে, আর মেয়াদ যেটি আমরা বলছি সেটি কয়েক বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। তাহলে অর্থের সময় মূল্য নির্ধারণে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর, নাকি বছরের শুরুতে নাকি বছরের শেষে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা অর্থের সময় মূল্য নির্ধারণে প্রয়োজন, যাকে এই সময়কে এই অধ্যায়ে আমরা এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এন দ্বারা, মনে রাখবে, এন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ নাম্বার অফ ইয়ার। ঠিক আছে, এটি আমরা মনে রাখবো, এগুলো আমি লিখে দিচ্ছি প্রত্যেকটার পাশে পাশে, তোমরা অবশ্যই লিখে নিবে, মনে রাখবে। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নির্ধারক বা ফ্যাক্টর যদি আমরা মনে করি, তাহলে হচ্ছে সেটি হচ্ছে সুদের হার। ঠিক আছে, এই যে আজকে যদি আমি কাউকে 10 টাকা দেই, 5 দিন পর তিনি যদি আমাকে 15 টাকা ফেরত দেন, এই যে অতিরিক্ত 5 টাকা দিল, এটি কিন্তু সুদ। আর এটি ডিপেন্ড করবে কত টাকা তিনি আমাকে ফেরত দেবেন, এটি ডিপেন্ড করবে কিন্তু সুদের হারের উপরে, অর্থাৎ সুদের হারটা কি পরিমাণ। এই সুদের হারকে আমরা আয় দ্বারা এখানে এই অধ্যায়ে প্রকাশ করি। অনেক সময় অনেকে এটাকে বাট্টার হারও হয়ে যেতে পারে, বাট্টার হারও বলে থাকি, একটু পরেই সেই বিষয়গুলো আলোচনা করব, আমি দেখব। তাহলে আমরা সুদের হারকে এখানে আমরা আয় দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ আমরা বলবো রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। এরপরে 3 নম্বর যদি আমরা দেখি, তাহলে সুদের প্রকৃতি। সুদের প্রকৃতি, সুদের প্রকৃতি বলতে সুদটি কেমন হবে, সেটি চক্রবৃদ্ধি নাকি সরল সুদ, এটি আলোচ্য সূচিতে রয়েছে। এটি একটু পরে আমি আলোচনা করছি তোমাদের কাছে, এবং এটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্লাস বুঝিয়ে দেব কিভাবে সুদটি চক্রবৃদ্ধি সুদ কিভাবে সংশ্লিষ্ট হবে বা সরল সুদ বা কেমন করে থাকবে। তাহলে সুদের প্রকৃতিও কিন্তু এই অর্থের সময় মূল্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে কি, কারণ হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ সুদের উপরে সুদ, এবং সরল সুদ শুধুমাত্র আসলের উপরে নির্ধারণ করা হয় বা পাওয়া যায়, বা প্রত্যেক বছর সবসময় সমান থাকে। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আমরা একটু আগে আমি তোমাদের যে অগ্রাধিকারের কারণ যখন আমি তোমাদের সাথে আলোচনা করলাম, তখনও কিন্তু একটি কারণ ছিল, সেটি হচ্ছে কি কারণ ছিল? মুদ্রাস্ফীতি। আবার অর্থের সময় মূল্য নির্ণয়ে বা নির্ধারক বা নির্ধারণে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ কিন্তু হচ্ছে মুদ্রাস্ফীতি। এটা নিয়ে একটু আগে আলোচনা আমি তোমাদের সাথে করেছি। এরপরে যদি দেখি 5 নম্বর, সেটি হচ্ছে দেখবো আমরা প্রতিদান হার। প্রতিদান হার, প্রতিদান হার এখানে এর সাথে সুদের হারের একটি বিষয় রয়েছে। মূলত প্রতিদান হার অর্থাৎ যদি কখনো আমরা বিনিয়োগ করি, বর্তমানে যদি টাকা কাউকে দেই, তাহলে কি হারে সেটি আমাদের কাছে আবার ফেরত আসবে, বা তার সাথে কি হার যুক্ত হয়ে ফেরত আসবে, সেটিকে মূলত প্রতিদান হার বলছি। এটার সাথে সুদের হারের একটি রিলেশন রয়েছে, বা সুদের হারের মতোই বিষয়টিকে আমরা বিবেচনা করতে পারি। এরপরে তাহলে আমরা 5টি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এখানে পেলাম, যেগুলো মূলত অর্থের সময় মূল্যের নির্ধারক বলি আমরা, বা অর্থের সময় মূল্যের নির্ধারণে বিবেচ্য বিষয় হিসেবে আমরা স্বীকৃতি দেই। এরপরে শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা দেখি অর্থের সময় মূল্যের প্রকারভেদ। ঠিক আছে, অর্থাৎ এই যে অর্থের সময় মূল্য বলছি আমরা, এই মূল্যটাকে আমরা 2 ভাগে ভাগ করি। ওকে, 2 প্রকার আমরা বলে থাকছি। একটা হচ্ছে বর্তমান মূল্য, 2 নাম্বার বলছি আমরা ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য, তাহলে এই যে বর্তমান মূল্য, যাকে আমরা ইংরেজিতে বলছি প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে, সংক্ষেপে আমরা বলবো পিভি। ঠিক আছে, সংক্ষেপে আমরা কি লিখবো? পিভি লিখবো, যাকে আমরা প্রেজেন্ট ভ্যালু বলছি, বর্তমান মূল্য। অর্থাৎ আমার কাছে আজকে 100 টাকা আছে, এর বর্তমান মূল্য কত? 100 টাকা। এটি মূলত হচ্ছে অর্থের সময় মূল্যের, যাকে আমরা বলছি বর্তমান মূল্য। আবার ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু বা টার্মিনাল ভ্যালু অনেক সময় বলা হয় একে, আমরা সংক্ষেপে বলবো এফভি বা ফিউচার ভ্যালু। অর্থাৎ কি, 1 টাকা আজকে কাউকে দিলাম, 1 বছর পর সে আমাকে 2 টাকা ফেরত দিচ্ছে। এই যে 2 টাকা ফেরত দিচ্ছে, সেটাকে আমরা বলছি ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ আজকে যেটাকে আমি বলছি বর্তমান মূল্য, এটির পরবর্তী বা কালকের বা পরশু বা তার পরের দিন বা 1 বছর বা 5 বছর একটা নির্দিষ্ট সময় পরের যে ভ্যালু, সেটাকে আমরা বলছি ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ আজকে যেটা বর্তমান মূল্য,
আগামীকালকে সেটা কি হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা অর্থের সময় মূল্য দেখলাম যে দুই ধরনের, একটা বর্তমান মূল্য, একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আর সংক্ষেপে এগুলো কি বলছি, বর্তমান মূল্যকে প্রেজেন্ট ভ্যালুকে পিভি বলছি, আর ভবিষ্যৎ মূল্যকে বা ফিউচার ভ্যালুকে আমরা এফভি বলছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব সুদের হার, যেটি একটু আমি বললাম যে আমাদের যে অর্থের সময় মূল্য আর যে নির্ধারক বা ফ্যাক্টরস আমি বলছি, খুবই গুরুত্বপূর্ণ যেটি বিষয় অর্থের সময় মূল্য নির্ধারণ, সেটি হচ্ছে সুদের হার। তো সুদের হারকে আমরা সুদের হার, ঠিক আছে, সুদের হারকে আমরা এখানে দুই প্রকার আমরা দেখব সুদের হার। সেটি হচ্ছে, একটি হচ্ছে সরল সুদ, আর একটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তাহলে সরল সুদ কি তোমরা জানো, সেটি হচ্ছে যে তোমরা অবশ্যই একটু লিখে নিবে যে প্রতি বছর যখন সুদের পরিমাণ একই থাকে এবং সব সময় আসলের উপরে সুদ ধার্য করা হয় বা গণনা করা হয়, তখন তাকে আমরা সরল সুদ বলছি। তাহলে একটু লিখে নাও তোমরা, কি বলছি আমরা, যখন প্রতি বছর সুদের পরিমাণ একই থাকে বা একই থাকে এবং সব সময় আসলের উপর সুদ গণনা করা হয়, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলছি, সরল সুদ। তাহলে আমরা কি দেখছি, প্রতি বছর সুদের পরিমাণ একই থাকবে আর সব সময় আসলের উপর সুদ গণনা করা হবে, তখন তাকে আমরা কি বলছি, সরল সুদ। যেমন যদি আমরা দেখি এরকম যে 100 টাকার উপর 10% সুদ প্রথম বছরে 10 টাকা, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে যদি দ্বিতীয় বছর আমরা দেখি তাহলে আবার ওই 100 টাকার উপর 10% কিন্তু 10 টাকা। আবার তৃতীয় বছর যদি দেখি তাহলে 100 টাকার উপরে 10% সুদ হচ্ছে 10 টাকা। তাহলে কি হচ্ছে, প্রতি বছর সুদের পরিমাণ কিন্তু একই থাকছে এবং সব সময় কার উপরে, আসলের উপরে কিন্তু সুদ গণনা করা হচ্ছে বা সুদটা হিসেব করা হচ্ছে। এটি মূলত কিন্তু সরল সুদ। এরপরে দ্বিতীয় যেটি দেখলাম আমরা শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি বলছি আমরা, প্রতি বছরই, লিখো তোমরা, লিখে নাও, প্রতি বছরই সুদ বা সুদের পরিমাণ বৃদ্ধি পায় এবং আসলের সাথে সুদ যোগ করে তার উপর সুদ গণনা করা হয়, ঠিক আছে শিক্ষার্থী বন্ধু। তাহলে কি দেখছি আমরা, চক্রবৃদ্ধি সুদে কি দেখছি, প্রতি বছরই সুদের পরিমাণ বৃদ্ধি পাবে আর কি হবে, আসলের সাথে পরের বছরে যে এবছরের যে আসল তার সাথে এবছরের শেষে যে সুদ হবে সেটি যোগ করে পরের বছর তার উপর আবার সুদ গণনা করা হবে, এটি বলছি আমরা চক্রবৃদ্ধি সুদ। আমরা যদি একটি উদাহরণ দিই তাহলে দেখবো এরকম, যদি প্রথম বছর 100 টাকার উপরে 10% যদি সুদ হয় 10 টাকা, তাহলে দেখা গেল কি দ্বিতীয় বছরে এই টাকা এর সাথে যোগ হয়ে 110 টাকার উপরে 10% সুদ হয়ে গেল 11 টাকা। তারপরের বছর যদি আমরা দেখি, তৃতীয় বছর আবার যদি দেখি তাহলে দেখো এখানে হয়ে গেল 121 টাকা, তার উপরে 10% যদি সুদ ধরি আমরা তাহলে 12 টাকা 10 পয়সা। তাহলে এভাবে করে কি হচ্ছে, প্রতি বছর সুদের পরিমাণ কি হচ্ছে, বাড়ছে এবং প্রত্যেক বছর দেখো প্রথম বছরে যে সুদ তার সাথে পরবর্তী বছরে কি হচ্ছে, আসলের সাথে সেই সুদটা যোগ হয়ে তার উপরে সুদ আমরা গণনা করছি। এভাবে ক্রমান্বয়ে প্রতি বছর কি হবে, সুদটি আসলের সাথে যোগ হয়ে তার উপরে সুদ গণনা করা হবে এই চক্রবৃদ্ধি হারে বা সুদ। আমরা তাহলে সুদের হার দেখলাম এখানে দুই ধরনের, মনে রাখবো আমরা, একটি সরল সুদ, একটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এখন এর মধ্যে আমি একটি বিষয় অতিরিক্ত আলোচনা করে দিচ্ছি, সেটি হচ্ছে সুদের হার। এই যে 10% বা শতকরা হার যেটি আমরাকে বলছি, শতকরা হার অথবা সুদের হার, মূলত তোমরা জানো যে 10% মানে হচ্ছে এরকম 10 / 100, অর্থাৎ 100 টাকার মধ্যে 10 টাকা।
আমরা যদি এরকম বলি 15%, তাহলে এরকম হয় যে 15 টাকার ভেতর আসলে 100 টাকার ভেতর আসলে 15 টাকা। তাহলে এই যে পার্সেন্টেজ আমরা লিখি বা যে শতকরা হার আমরা লিখি, সেটি কিন্তু এখন ফিন্যান্সার এভাবে এই শতকরা হার আমরা আর লিখবো না বা তোমরা আর লিখবে না, লেখার সুযোগ আসলে আমাদের নেই। তাহলে কি করতে হবে আমাদের, এই যে 10%কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আসলে হয়ে যায় 0.10। ঠিক আছে, তাহলে আমরা এই শতকরা হারগুলোকে আর এই পার্সেন্টেজ বা এই সাইন দিয়ে আর লিখবো না, আমরা লিখবো দশমিক ব্যবহার করি। তাহলে যদি আমরা এই 100 দিয়ে ভাগ করার জটিলতা থেকে বের হতে চাই তাহলে আমরা এটি মনে রাখবো সবসময়। সেটি কি দেখো শিক্ষার্থী বন্ধুরা, 10 থেকে 99 পর্যন্ত এই পার্সেন্টেজ লেখার জন্য আমরা যেটি করব সেটা শুধু তার আগে অর্থাৎ ওই সংখ্যাটির আগে একটি দশমিক দিলেই কিন্তু পার্সেন্টেজ হয়ে যাবে। যেমনটি একটু আগে তোমরা দেখলে, তার মানে 15%কে আমরা এভাবে আর লিখবো না, লিখবো হচ্ছে 0.15। ঠিক আছে, তাহলে যদি আমরা 12% লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, 12%কে আমরা লিখবো 0.12। তাহলে আমরা এভাবে করে লিখবো। কারণটা কি দেখো, একটু পরে আমরা দেখবো যে আমাদের যখন আমরা ফর্মুলাগুলো একটু পরে আমি তোমাদের লিখে দেবো যে আমাদের কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, কিভাবে সুদের হার নির্ণয় করতে হবে, কিভাবে সময় নির্ণয় করতে হবে। যখন আমরা এই ফর্মুলাগুলোতে যাব তখন অনেক সময় আমরা দেখবো এরকম 1+i, অর্থাৎ একের সাথে সুদের হারটি কিন্তু যোগ হয়। তখন যদি আমরা এরকম লিখি 1+15%, তাহলে যোগ করলে হয়ে গেল দেখা যাচ্ছে 16%, বাট এমনটি হওয়ার সুযোগ কিন্তু নেই। অর্থাৎ তখন আমাদের যেটি লিখতে হবে সেটি হচ্ছে 1 + 0.15, তাহলে যোগ করলে যেটি হবে 1.15। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখলাম আমরা কি যে 10 থেকে 99 পর্যন্ত পার্সেন্টেজ লেখার জন্য আমরা কি করব, শুধু সংখ্যাটির পূর্বে একটি দশমিক দেব। এরপরে দেখি আমরা যদি 1 থেকে 9 পর্যন্ত পার্সেন্টেজ লেখার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে শুধু অঙ্কটির সামনে একটি শূন্য বসাবো, তার আগে একটি দশমিক দেব। অর্থাৎ 5% যখন আমরা লিখব তখন কি করব, 0.05, তাহলে কিন্তু 5% হবে। যদি 7% লিখি তাহলে কি লিখব, 0.07। তাই এভাবে করে আমরা তাহলে 0 থেকে 1 থেকে 9 পর্যন্ত পার্সেন্টেজগুলো আমরা এভাবে লিখব। এরপরে যদি আমরা কখনো দশমিক দেখি আর কি, যদি এরকম দেখি দেখো 15.75% এরকম আছে মনে করো, তাহলে আমরা এই দশমিকের ডান পাশে যে অংশটুকুকে এটাকে মনে করো যে বিবেচনায় নেব না, অর্থাৎ আমরা প্রথম অংশটি চিন্তা করব। অর্থাৎ বাম দিকে আছে 15, অর্থাৎ 10 থেকে 99 পর্যন্ত অংশ, তাহলে আমরা যেটি করব 0.1575। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আবার একই রকম ভাবে যদি আমরা দেখি যে এরকম আছে 5.75%, ঠিক আছে 5.75% এমনটি আছে মনে করো, সেক্ষেত্রে আমরা যেটি করব একই রকম ভাবে দশমিকের ডান দিকের অংশটুকু বিবেচনায় না নিয়ে আমরা তাহলে যদি বাম দিকে দেখি তাহলে শুধু আছে 5। তাহলে 1 থেকে 9 পর্যন্ত যেভাবে আমি বলে দিলাম সেটিকে এর আগে একটি শূন্য, তার আগে একটি দশমিক, তারপরে 5, তারপর 75। তাহলে এভাবে করে আমরা কিন্তু সুদের হারগুলো এই অধ্যায় থেকে লেখা শুরু করব এবং ফিন্যান্সের প্রত্যেকটি অধ্যায়ে কিন্তু আমাদের সুদের হার এভাবেই লিখতে হবে সূত্রের মধ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সুদের হার দেখলাম। এরপরে যদি দেখি আমরা সেটি হচ্ছে যে ভিত্তি, অর্থাৎ অর্থের সময় মূল্য যে নির্ণয় করা হয়, অর্থাৎ বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, এই দুটো নির্ণয়ের ক্ষেত্রে যে ভিত্তিটি বিবেচনা করে সেই ভিত্তিটি হচ্ছে দুই ধরনের। একটাকে বলি আমরা চক্রবৃদ্ধিকরণ, চক্রবৃদ্ধিকরণ বা ইংলিশে আমরা বলি কম্পাউন্ডিং। শিক্ষার্থী বন্ধুরা, চক্রবৃদ্ধিকরণ বিষয়টা এরকম, সেটি হচ্ছে যে আজকের যে বর্তমান মূল্য, এই মূল্যটা প্রতি বছর এর সাথে সুদ যোগ হয়ে 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 যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় হবে বা আমরা ভবিষ্যৎ মূল্য যে পাবো, এই যে প্রক্রিয়াটাকে আমরা বলছি চক্রবৃদ্ধিকরণ। তাহলে আমরা যদি এটিকে সংজ্ঞার মতো বিবেচনা করি, অর্থাৎ যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখব, সেটি হচ্ছে কি যে বর্তমান মূল্যের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে। তাহলে কি মনে রাখবো আমরা, সেটা যে বর্তমান মূল্যের যখন আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব তখন কি তাকে আমরা কি বলছি, চক্রবৃদ্ধিকরণ আমরা বলছি। কারণ কি, মূলত একটু আগে আমরা দেখলাম চক্রবৃদ্ধির সুদ, তার মানে কি সুদ আসলের সাথে যোগ হচ্ছে, তার উপরে আবার সুদ গণনা করছি
এভাবে করে কন্টিনিউ চলে যাচ্ছে। এক সময় কি হবে, আজকের বর্তমান মূল্য যদি হয় 5,000 টাকা, দেখা যাচ্ছে এর সাথে প্রতি বছর সুদ যোগ হয়ে 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 10 বছর পর হয়ে গেছে 20,000 টাকা। এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ এই যে 5,000 টাকা থেকে সুদ যোগ হয়ে হয়ে 10 বছর পর 20,000 টাকা হয়েছে, এই প্রক্রিয়াটাকে মূলত আমরা কি বলছি, চক্রবৃদ্ধিকরণ। এরপরে আরেকটি ভিত্তি রয়েছে, সেটি হচ্ছে আমরা বলছি বাট্টাকরণ। 2 নম্বর ভিত্তি যেটা হচ্ছে বাট্টাকরণ। ঠিক উল্টোটি, অর্থাৎ বর্তমান মূল্যের সাথে যেমন সুদ যোগ হয়ে হয়ে ভবিষ্যৎ মূল্য হচ্ছে, বাট্টাকরণের ক্ষেত্রে বা ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বিষয়টি ঠিক একেবারে অপোজিট বা ভিন্ন বা উল্টো। কেমন, সেটা ভবিষ্যৎ মূল্য থেকে প্রতি বছর সুদ বিয়োগ হয়ে 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 বর্তমান মূল্য নির্ণয় হচ্ছে, বা বাট্টাকরণ হয়ে বা বিয়োগ হয়ে বা হ্রাস পেয়ে বা কমে। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে করে, দেখো সেটা হচ্ছে কি, আমরা বলতে পারি যে ভবিষ্যৎ মূল্যের বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা মনে রাখবো। এগুলো কিন্তু শর্ট প্রশ্নে, অর্থাৎ ক খ তোমাদের প্রথম ক্লাসে তোমরা জানতে পেরেছো, ফিন্যান্স প্রথম অধ্যায়ের যিনি ক্লাস নিয়েছিলেন যে স্যার, সেখানে তোমাদের এই বিষয়গুলো সম্ভবত বলেছেন। সেটি হচ্ছে যে আমাদের ফিন্যান্সে মূলত 9টি চ্যাপ্টার রয়েছে প্রথম অধ্যায়ে, এবং 9টি অধ্যায় থেকে কিন্তু তোমাদের 11টি প্রশ্ন হবে, যেখান থেকে তোমাদের 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং প্রতিটি প্রশ্নের 4টি অংশ থাকবে, ক খ গ ঘ, এবং কয়ে থাকবে 1 নম্বর, খয়ে 2 নম্বর, গয়ে হচ্ছে 3 নম্বর, ঘয়ে হচ্ছে 4 নম্বর, এবং গ এবং ঘয়ে মূলত অঙ্ক থাকবে এই চ্যাপ্টার, এবং ক এবং খয়ে কিন্তু থাকবে তোমাদের থিওরি বা তত্ত্ব থাকবে। তো সেখানে খুবই ছোট আকারের থিওরি থাকে, লিখতে হয় তোমাদের। তো আমার আলোচনাগুলো থেকে তোমরা কিন্তু এই ক এবং খয়ের উত্তরগুলো পেয়ে যেতে পারো। এরপরে পরবর্তী আলোচনায় যদি দেখি শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা দেখব হচ্ছে নগদ প্রবাহ, অর্থাৎ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ কি বা কাকে আমরা বলছি। মূলত আমরা যে অর্থ বিনিয়োগ করি বা অর্থ কাউকে প্রদান করি, অথবা আমরা কারো কাছ থেকে গ্রহণ করি, এই যে নগদের আসা যাওয়া বা আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ, তাকে আমরা বলছি। অর্থাৎ নগদ টাকা যদি আমাদের কাছে আসে, তাহলে তাকে আমরা বলছি আন্তঃপ্রবাহ। আবার আমি যদি কাউকে দেই বা কাউকে প্রদান করি, তাকে সেটাকে আমরা বলছি বহিঃপ্রবাহ। যেমন ব্যাংকে আমরা প্রতি বছর যদি টাকা জমা দেই, তখন তাকে আমরা বহিঃপ্রবাহ বলছি। আবার যখন কোথাও থেকে আমি এভাবে করে কিস্তি বা টাকা প্রতি বছর পাচ্ছি, প্রতি মাসে পাচ্ছি, তখন তাকে আমরা কি বলছি, আন্তঃপ্রবাহ। তাহলে এই যে প্রবাহ, এই প্রবাহটা মূলত হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ। এই আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহকে এই অধ্যায়ে আমরা 2 ভাগে ভাগ করি মূলত, বা দুই ভাবে চিহ্নিত করে থাকি। একটি হচ্ছে, দেখো, একটিকে বলি হচ্ছে আমরা লামসাম বা এককালীন প্রবাহ বলতে পারি আমরা। এককালীন নগদ প্রবাহ, এককালীন নগদ প্রবাহ। ঠিক আছে, তাহলে আমরা এভাবে, তোমরা অবশ্যই লিখে নিবে এটি। সেটি হচ্ছে কি, দেখো কাকে বলছি আমরা লামসাম। তাহলে লেখো, যদি নির্দিষ্ট কোনো উৎস হতে নির্দিষ্ট পরিমাণ টাকা একবার বা এককালীন পাওয়া যায় বা পরিশোধ করা হয় বা প্রদান করা হয়, তাকেই আমরা লামসাম, তাকেই আমরা বলছি লামসাম। ওকে, তাহলে এটি অঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ আমাদেরকে এটি চিনতেই হবে অঙ্ক করার সময়। তাহলে আমরা কিভাবে এটি চিনব, আমি একটি উদাহরণ দিলে তোমরা সহজে এটি চিনে যাবে।
তাহলে কি দেখছি আমরা, যদি কোনো নির্দিষ্ট উৎস হতে নির্দিষ্ট পরিমাণ টাকা একবার পাওয়া যায়, এককালে নির্দিষ্ট সময় পর একবার পাওয়া যাবে। অর্থাৎ এমনটি হতে পারে যে আজকে আমি কাউকে 10,000 টাকা দিলাম, 5 বছর পর সে আমাকে 20,000 টাকা দিল, এটা লামসাম। অথবা কাউকে আমি 5 বছরের জন্য আজকে 5,000 টাকা দিয়ে দিলাম, লামসাম। অথবা কেউ আমাকে 10 বছর পর 20,000 টাকা দিবে, লামসাম। অর্থাৎ এককালীন, একবারই প্রাপ্তি অথবা একবারই প্রদান ঘটবে, তাকে আমরা কি বলছি, লামসাম বলছি। এটি আমরা কিভাবে চিনব? ঠিক আছে, চেনার উপায় কি? তার লামসাম চেনার উপায়, ঠিক আছে, চেনার উপায় কিভাবে আমরা চিনব? চেনার উপায় হচ্ছে প্রতি বছর প্রাপ্তি বা প্রতি বছর প্রদান ঘটবে না। দেখি আমরা তাহলে কি দেখলাম, প্রতি বছর প্রাপ্তি বা প্রদান থাকবে না। কি হবে? একটা নির্দিষ্ট সময় একবার প্রাপ্তি একবার প্রদান থাকবে। তাহলে আমরা একটি উদাহরণ যদি দেই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা আরো পরিষ্কার হবে। খেয়াল করো, মিস্টার মতিন জনতা ব্যাংকে 5 বছরের জন্য, মিস্টার মতিন জনতা ব্যাংকে আজকে 10,000 টাকা জমা দিল। যদি ব্যাংক তার জমার উপর বার্ষিক 10% সুদ প্রদান করে, তাহলে 10 বছর পর তিনি কত টাকা পাবেন? খেয়াল করো, তাহলে কি হয়েছে দেখো, আজকে সে 10,000 টাকা জমা দিয়েছে। কোথায় জমা দিয়েছে? জনতা ব্যাংকে। ব্যাংক কত পার্সেন্ট সুদ প্রদান করবে? 10%। 10 বছর পর তিনি কত টাকা ফেরত পাবেন? এর মাঝে তিনি কিন্তু আর টাকা পাবেন না, বা তিনি আর কোনো টাকা দিবেনও না। এটি হচ্ছে কিন্তু লামসাম বা এককালীন আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ বা এককালীন প্রবাহ যাকে আমরা বলছি, বা এককালীন কিছু টাকা। এরপরে 2 নাম্বার নগদ প্রবাহ যদি আমরা দেখি, তাহলে যাকে আমরা বলি অ্যানুইটি বা বৃত্তি। অ্যানুইটি বা বৃত্তি, ঠিক আছে। লামসামের ঠিক উল্টোটি, অর্থাৎ প্রতি বছর বা বারবার চলতে থাকবে, বারবার পাওয়া যাবে, একাধিকবার পাওয়া যাবে, প্রতি বছর পাওয়া যাবে, প্রতি মাসে পাওয়া যেতে পারে, বারবার পাওয়া যাবে অথবা প্রদান করা হবে, সেটি মূলত হচ্ছে বৃত্তি। তাহলে কি দেখছি আমরা? অ্যানুইটিতে, লামসামে আমরা কি দেখেছি? এককালীন একবার। আর অ্যানুইটিতে কি দেখছি আমরা? সেটা হচ্ছে প্রতি বছর পাওয়া যাবে বা প্রতি বছর পরিশোধ করতে হবে, তাকেই আমরা কি বলছি? আমরা অ্যানুইটি। তাহলে কি লিখব? নির্দিষ্ট পরিমাণ টাকা যদি প্রতি বছর পাওয়া যায় বা প্রদান করা হয়, তাই অ্যানুইটি বা বৃত্তি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটি কিভাবে চিনব? লামসাম চেনার সময় আমরা দেখলাম কি, যে সেখানে প্রতি বছর থাকবে না বা প্রতি বছর প্রাপ্তি বা প্রদান থাকবে না। এটি চেনার উপায় হচ্ছে, এই অ্যানুইটি চেনার উপায় খেয়াল করব আমরা, সেখানে কিস্তি থাকতে পারে, কিস্তি। আবার প্রতি বছর থাকবে, কি থাকবে? কিস্তি শব্দটি থাকতে পারে। খেয়াল রাখবে তোমরা, কিস্তি মানেও কিন্তু বারবার পাওয়া যায় বা বারবার পরিশোধ করতে হয়, সেটি মূলত কিস্তি। এরপরে প্রতি বছর অবশ্যই উল্লেখ এখানে থাকবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এই দুটো দেখে কিন্তু আমরা চিনে যাব এটি হচ্ছে অ্যানুইটি বা বৃত্তি। এরপরে এই অ্যানুইটি বা বৃত্তিকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বৃত্তি কিন্তু 4 প্রকার।
এক নম্বরকে আমরা বলছি অর্ডিনারি অ্যানুইটি। অর্ডিনারি অ্যানুইটি বা যাকে আমরা বলছি সাধারণ বৃত্তি। সাধারণ বৃত্তি, ওকে। মূলত প্রতি বছর শেষে যে বৃত্তি পাওয়া যায় বা প্রদান করা হয় সেটি মূলত হচ্ছে সাধারণ বৃত্তি। আমি আবার বলছি, প্রতি বছরের শেষে বা সময়ের শেষে, অথবা কোনো কিছু উল্লেখ নাই, শেষে বা শুরুতে কোনোটি উল্লেখ নাই, সেটি কিন্তু মূলত অর্ডিনারি অ্যানুইটি বা সাধারণ বৃত্তি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই তোমরা এটি নোট ডাউন করে রাখবে। সেটা কি হচ্ছে, প্রতি বছরের শেষে অথবা শেষে বা শুরুতে কোনোটি উল্লেখ নাই, শুধু লেখাতে প্রতি বছর, সেটিও কিন্তু অর্ডিনারি অ্যানুইটি বা সাধারণ বা স্বাভাবিক বৃত্তি। ঠিক আছে, মনে রাখবে তোমরা। তাহলে সাধারণ বৃত্তি কিভাবে আমরা চিনব, প্রতি বছরের শেষে কিন্তু উল্লেখ থাকবে। আমাদের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বৃত্তিগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে, যেহেতু 4 ধরনের বৃত্তি কিন্তু রয়েছে। এরপরে যদি আসি আমরা, তাহলে 2 নম্বর বৃত্তি আমরা দেখব, সেটি হচ্ছে অ্যানুইটি ডিউ বা অগ্রিম বৃত্তি। অ্যানুইটি ডিউ বা অগ্রিম বৃত্তি আমরা বলছি, অগ্রিম বৃত্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক সাধারণ বৃত্তির উল্টোটি এটি, অর্থাৎ প্রতি বছরের শুরুতে যদি বৃত্তির টাকাটি পাই আমরা বা পরিশোধ করি, অর্থাৎ প্রতি বছরের শুরুতে যদি নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ সংঘটিত হয়, তখন তাকে আমরা কি বলছি, অ্যানুইটি ডিউ বা অগ্রিম বৃত্তি। এখন কথা হচ্ছে, এটি আবার কেমন করে চিনব? তাহলে প্রতি বছর শুরুতে উল্লেখ থাকবে অবশ্যই, যদি উল্লেখ না থাকে তাহলে সাধারণ বৃত্তি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মনে রাখবো অ্যানুইটি ডিউ আমরা কিভাবে চিনব, প্রতি বছরের শুরুতে যদি আন্তঃপ্রবাহটি হয় বা বহিঃপ্রবাহটি হয়, তখন তাকে আমরা কি বলছি, অগ্রিম বৃত্তি। এরপরে 3 নম্বরটি যদি দেখি, এটি আরো একটু গুরুত্বপূর্ণ, এটা এর জন্য এমসিকিউ এর জন্য। 3 নম্বরটা যদি আমরা দেখি, সেটি আমরা বিলম্বিত বৃত্তি বলি বা ডেফার্ড অ্যানুইটি বলে থাকি। বিলম্বিত বৃত্তি বা ইংলিশে আমরা বলি ডেফার্ড অ্যানুইটি বা বিলম্বিত বৃত্তি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বিলম্বিত বৃত্তি কি তাহলে? সেটি হচ্ছে চুক্তি হলো আজকে, কিন্তু এই বৃত্তি প্রাপ্তি শুরু হবে মনে করো 5 বছর পর থেকে। অর্থাৎ এমনটি হয়েছে কি, যে কোনো একজন ব্যক্তি 2013 সালে চুক্তি করলো বৃত্তি প্রাপ্তির বা টাকা প্রাপ্তির বা নগদ আন্তঃপ্রবাহের, যেটি স্টার্ট হবে 2015 সাল থেকে। এটি হচ্ছে বিলম্বিত বৃত্তি বা ডেফার্ড অ্যানুইটি আমরা বলছি। এরপরে 4 নম্বর যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখব আমরা 4 নম্বর বৃত্তি যদি আমরা দেখি, চিরস্থায়ী বৃত্তি। ওকে, 4 নম্বর চিরস্থায়ী বৃত্তি। চিরস্থায়ী বৃত্তি, ঠিক আছে। চিরস্থায়ী বৃত্তি মানে এর কোনো মেয়াদ থাকবে না। তাহলে যদি এটা কন্টিনিউ চলতে থাকে, প্রাপ্তিটা, এই আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহটা যদি কন্টিনিউ চলতে থাকে, আজীবন চলবে, যার কোনো মেয়াদ উল্লেখ নাই, সেটিকে আমরা মূলত বলছি চিরস্থায়ী বৃত্তি। তাহলে দেখো আমরা কিভাবে 4টি বৃত্তি চিনছি কি? তাহলে অর্ডিনারি অ্যানুইটি চেনার উপায় হলো কি, বা স্বাভাবিক বৃত্তি আমরা কিভাবে চিনব? প্রতি বছরের শেষে অথবা শেষে বা শুরুতে কোনোটি উল্লেখ না থাকলে তাকে আমরা বলছি স্বাভাবিক বা সাধারণ বৃত্তি বা অর্ডিনারি অ্যানুইটি। এরপরে অ্যানুইটি ডিউ কিভাবে চিনছি আমরা? প্রতি বছরের শুরুতে উল্লেখ থাকবে। বিলম্বিত বৃত্তি কিভাবে চিনব আমরা? সেটা চুক্তি হবে এখন, আর বৃত্তির আগমন বা বহির্গমন বা আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ শুরু হবে কখন? একটা নির্দিষ্ট সময় পরে। চিরস্থায়ী বৃত্তি কিভাবে আমরা চিনব? এখানে কোনো মেয়াদ উল্লেখ থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই যে এখন পর্যন্ত যে আলোচনা আমরা করলাম, মূলত আমাদের উদ্দেশ্যটা কি? মূলত উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো বর্তমান মূল্য থাকবে অথবা কোনো বৃত্তি থাকবে যার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। আবার উল্টোটি হতে পারে, সেটি কি? ভবিষ্যৎ মূল্য দেয়া থাকছে অথবা বৃত্তি দেয়া আছে যার বর্তমান মূল্য আমাকে নির্ণয় করতে হবে। উদ্দেশ্যটা কি? কেন নির্ণয় করব আমরা? অর্থের সময় মূল্যের এই যে প্রয়োজনীয়তাটা কি? সিদ্ধান্ত গ্রহণ, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ জন্য মূলত এই অর্থের সময় মূল্যের প্রয়োজন। কেমন দেখো, সেটা হচ্ছে আমার কাছে
10,000 টাকা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, আমি এটি বিনিয়োগ করতে চাই। ঠিক আছে, এখন একজন বলছে 10% সুদের হার, আর একজন বলছে 12% সুদের হার। ঠিক আছে, একজন বলছে যে 10% বলছে সুদের হার সে বলছে চক্রবৃদ্ধি, আর যে 12% সে বলছে সরল সুদ। এখন অবশ্যই তোমরা একটু আগেই দেখেছো যে সরল সুদে কিন্তু সুদের পরিমাণ একই থাকে এবং চক্রবৃদ্ধি সুদে কি হয়, সুদের পরিমাণ বাড়তে থাকে প্রতি বছর। তাহলে আমরা যখন সুদ আমরা দেখে কিন্তু মনে হচ্ছে এটি বড় এটি কিন্তু ছোট, তাহলে আমরা কি করব, এই সুদগুলো ক্যালকুলেশন করে আমরা এই বর্তমান মূল্যটার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব সময়কে বিবেচনায় নিয়ে। তারপরে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে কিন্তু সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো যে কোন বিকল্পটি আমরা গ্রহণ করব, কার প্রপোজালটি আমরা গ্রহণ করব। তাহলে এটিই কিন্তু সম্ভব হচ্ছে অর্থের সময় মূল্যকের কারণে। তাহলে এইটি হচ্ছে মূলত বিনিয়োগ সিদ্ধান্তের কারণে। বিনিয়োগ আমরা যখন করব, কারোর নিকট থেকে যখন আমরা টাকা গ্রহণ করব, কাউকে যখন আমরা টাকা দেব, তখন আমরা অর্থের সময় মূল্যকে বিবেচনায় নিব, অর্থের সময় মূল্যকে আমরা ব্যবহার করব এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আজকে কিভাবে এই অর্থের সময় মূল্য ব্যবহার করে, সূত্র ব্যবহার করে আমরা এই বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করতে পারি, এই সূত্রগুলো এখন আমি তোমাদের লিখে দেব, তোমরা খাতায় লিখে নেবে এবং আগামী দিনে কিন্তু অবশ্যই আমি অঙ্ক করব। আমাদের আলোচনায় আরও দুটো বিষয় আছে, আমি সূত্রগুলো লিখেই সে আবার আলোচনায় ফিরব। তো শুরু করি আমরা বর্তমান মূল্য। প্রথমে আমরা দেখব বর্তমান মূল্য নির্ণয় কিভাবে করব আমরা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান মূল্য নির্ণয় আমি আগেই বলেছি বর্তমান মূল্যের ইংরেজি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, যেখানে আমরা সূত্রের ক্ষেত্রে কিন্তু সংক্ষিপ্ত রূপ অর্থাৎ পিভি আমরা ব্যবহার করব। তাহলে এই বর্তমান মূল্য নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমরা বিবেচনা করব যে আমি বলেছি আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে লামসাম, একটি হচ্ছে অ্যানুইটি। তাহলে অঙ্কটি যদি লামসাম হয়, অঙ্কটি যদি লামসামের হয়, ঠিক আছে, তা লামসামের ক্ষেত্রে ঠিক আছে, তাহলে আমরা যে সূত্রটি ব্যবহার করব শিক্ষার্থী বন্ধুরা, সেটিকে আমরা বলছি পিভি সমান এভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন এখানে পিভি সমান প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, এফভি সমান ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, আই সমান সুদের হার রেট অফ ইন্টারেস্ট, এবং এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার বা সময় বা বছর। ঠিক আছে, তাহলে তোমরা একটু এগুলো আমার কথা শুনেই লিখে নাও। সেটা হচ্ছে আই সমান সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, এন সমান হচ্ছে নাম্বার অফ ইয়ার বা বছর বা সময়, এফভি ফিউচার ভ্যালু, পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এরপরে যদি অঙ্কটি অ্যানুইটির হয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যানুইটির ক্ষেত্রে যদি অঙ্কটি অ্যানুইটির হয়, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে অ্যানুইটির ক্ষেত্রে আমরা কি সূত্র ব্যবহার করব। এখন অ্যানুইটি মূলত আমি দুই ধরনের অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করা তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি আপাতত। সেটি হচ্ছে যদি অর্ডিনারি অ্যানুইটি হয়, অর্ডিনারি অ্যানুইটি যদি হয়, অর্ডিনারি অ্যানুইটি যদি হয় অর্থাৎ স্বাভাবিক বৃত্তি যদি হয়, তাহলে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব সেটি এটি মনে রাখবে তোমরা, পিভি সমান এ বাই আই 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। তাহলে দেখো এ মানে হচ্ছে অ্যানুইটি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, অনেক বইতে তোমরা সূত্রটি এমনটি দেখতে পাবে, খেয়াল করবে পিএমটি মানে পেমেন্ট, মানে কিন্তু নগদ প্রবাহ। এরপরে দেখা যাচ্ছে সূত্রটি তারা এমনভাবে লিখেছে, দেখো 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন, নিচে হচ্ছে আই। একই মিন করে একই বিষয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দুটি রেজাল্ট একই বের হবে, একই সূত্র। তাহলে আমরা এখানে মনে রাখবো, এখানে এ মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে অ্যানুইটি বা বৃত্তি। ঠিক আছে, বাকিগুলো তোমরা একটু আগেই শুনতে পেয়েছো আমার কাছে। আই সমান রেট অফ ইন্টারেস্ট আর এন সমান হচ্ছে সময়। আরেকটি জিনিস মনে রাখবো, আয় কেমন করে লিখবো আমরা, সুদের হারটি কেমন করে লিখবো একটু আগে শিখিয়েছি তোমাদের আমি, দশমিক দিয়ে লিখবো। ওকে ফাইন। এরপরে দেখবো আমরা যদি এটি হয় অ্যানুইটি ডিউ, অ্যানুইটি ডিউ অর্থাৎ অগ্রিম বৃত্তি যদি হয়, অ্যানুইটি ডিউ যদি হয় তাহলে আমরা বা অগ্রিম বৃত্তি যদি হয়
তাহলে আমরা কিভাবে সূত্রটি লিখব, সেটি হচ্ছে এরকম, প্রেজেন্ট ভ্যালু সমান 1 মাইনাস 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন ইন্টু 1 প্লাস আই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তাহলে দেখো, যদি অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই অংশটুকু ছিল না, ডান দিকের এই অংশটুকু ছিল না অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে, কিন্তু যদি এটা অ্যানুইটি ডিউ হয়ে যায়, অগ্রিম বৃত্তি হয়ে যায়, তখন আমাদের কি হবে, এর সাথে 1 প্লাস আই দ্বারা কি হচ্ছে, গুণ হচ্ছে। এরপরে যদি চিরস্থায়ী হয়, অর্থাৎ অ্যানুইটিটা যদি কি হয়, চিরস্থায়ী, যদি মেয়াদ উল্লেখ না থাকে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে রাখবো, তাহলে চিরস্থায়ী অ্যানুইটি যদি হয়, চিরস্থায়ী অ্যানুইটি যদি হয়, তাহলে আমরা কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে পারি, দেখো পিভি সমান এ বাই আই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, একদম সহজ সূত্র, এ মানে অ্যানুইটি, আই মানে হচ্ছে সুদের হার। এরপরে তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে পারি। এবার দেখব যে কিভাবে ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তার ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে একই নিয়ম আমাকে ফলো করতে হবে। অঙ্কটি যদি লামসামের হয়, লামসামের ক্ষেত্রে, অর্থাৎ অঙ্কটি যদি এককালীন একবার প্রাপ্তি একবার প্রদান হয়, চেনার উপায় তোমরা অলরেডি শিখে গেছো, তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো এফ বি সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা অলরেডি জেনেছো। এরপরে যদি অঙ্কটি এনইটির হয়, এনইটি বা বৃত্তির যদি অঙ্কটি হয়, এনইটি এর ক্ষেত্রে, অ্যানুইটির ক্ষেত্রে এবং অঙ্কটি যদি অর্ডিনারি অ্যানুইটির হয়, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, অর্ডিনারি অ্যানুইটি যদি হয়, অর্ডিনারি অ্যানুইটি যদি হয়, স্বাভাবিক বৃত্তি যদি হয়, তাহলে তার ফিউচার ভ্যালু আমরা কিভাবে নির্ণয় করব, দেখো কি লিখেছি, এ বাই আই, এটা তো থাকবেই, এ মানে অ্যানুইটি তোমরা জানো, 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি অ্যানুইটি ডিউ হয়, অগ্রিম বৃত্তি যদি অঙ্কটি হয়, তাহলে কি হবে, দেখো অ্যানুইটি ডিউ বা অগ্রিম বৃত্তি যদি হয়, অর্থাৎ প্রতি বছরের শুরুতে যদি অ্যানুইটিগুলো পাওয়া যায় বা প্রদান করা হয়, তাহলে একই রকম আগের মতোই, শুধু অর্ডিনারি অ্যানুইটির সূত্রটার সাথে 1 প্লাস আই দিয়ে গুণ করলেই কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা অলরেডি শিখে গেলে কিভাবে করে ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, এবং তার সূত্রও কিন্তু তোমরা শিখে ফেলেছো। এবার আসি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় অঙ্কে দেখা যায় কি যে এই যে সবসময় বার্ষিক সুদ প্রদান করবে এমনটি কিন্তু নয়। অনেক সময় প্রতি মাসে সুদ দেয়, 2 মাস পর সুদ দেয়, 6 মাস পর সুদ দেয়, 4 মাস পর সুদ কিন্তু দিতে পারে, 3 মাস পর সুদ দেয়, এভাবে কিন্তু সুদ দিতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে যখন বছরে একাধিকবার সুদ গণনা করা হবে, এই একাধিকবার সুদ গণনা করা হলে তাকে আমরা এম দিয়ে চিহ্নিত করি, যাকে আমরা আসলে বিষয়টি এমন হয় যে মাল্টিপল পিরিয়ড অফ কম্পাউন্ডিং অর ডিসকাউন্টিং আমরা বলি। এম দ্বারা কি চিহ্নিত করি আমরা, সেটি হচ্ছে মাল্টিপল পিরিয়ড অফ অথবা টাইমও আমরা বলতে পারি, মাল্টিপল পিরিয়ড অথবা মাল্টিপল টাইম অফ কম্পাউন্ডিং অথবা ডিসকাউন্টিং, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এম দ্বারা প্রকাশ করছি। তাহলে মনে রাখবো আমরা, যদি কোনো অঙ্কে মাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সাপ্তাহিক, ঠিক আছে, তাহলে কি দেখলাম, মাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক বা সাপ্তাহিক বা দৈনিকও হতে পারে কিন্তু, ঠিক আছে, দৈনিক সুদ প্রদানের তথ্য দেয়া থাকে, তথ্য থাকে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তাহলে কি দেখছি আমরা, যদি কোনো অঙ্কে মাসিক, দ্বিমাসিক, অর্ধবার্ষিক, সাপ্তাহিক বা দৈনিক সুদ প্রদানের তথ্য থাকে, তখন সংশ্লিষ্ট
সূত্রের আয়, সংশ্লিষ্ট সূত্রের আয়কে এম দ্বারা ভাগ এবং এন এর সাথে এম গুণ করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখেছি কি লিখেছি আমি, যদি কোনো অঙ্কে মাসিক, ত্রিমাসিক, অর্ধবার্ষিক, সাপ্তাহিক বা দৈনিক সুদ প্রদানের তথ্য থাকে, ও আচ্ছা ত্রৈমাসিকটা ছুটে গেছে, একটু কাইন্ডলি লিখে না, দৈনিক ও ত্রৈমাসিক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ত্রৈমাসিক সুদ প্রদানের তথ্য থাকে, তখন সংশ্লিষ্ট সূত্রের আয়কে এম দ্বারা ভাগ এবং এন এর সাথে এম দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা দেখব যে মাসিকের জন্য এম এর মান কত। মাসিক যদি হয় তাহলে এম এর মান হবে 12। ঠিক আছে, তাহলে দ্বিমাসিক যদি হয় তাহলে এম এর মান হবে 6। যদি অর্ধবার্ষিক হয়, তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করছো, অর্ধবার্ষিক যদি হয় তাহলে কত হবে 2। যদি ত্রৈমাসিক হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে হবে কত, 4। যদি দৈনিক হয় তাহলে হবে 365। তাহলে এইভাবে এগুলো কিন্তু এম এর মান। ঠিক আছে, তাহলে খেয়াল করো, দেখো আমি একটি উদাহরণ দিই তোমাদেরকে, একটি উদাহরণ দিলে তোমরা আরো পরিষ্কার হবে। খেয়াল করো এরকম যে মিস্টার কাসেম আজকে ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। যদি ব্যাংক ত্রৈমাসিক ভিত্তিতে 10% সুদ প্রদান করে, তবে 5 বছর পর কত জমা হবে। তাহলে কি দেখছি আমরা, দেখো তাহলে এই যে এখানে ত্রৈমাসিক আছে, একটু আগে যখন বললাম যে মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, এই শব্দগুলো যখন অঙ্কে থাকবে তখন কি হবে, সূত্রের মধ্যে একটি এম আসবে, আর এম এর মানগুলো কি হবে আমি তা কিন্তু লিখে তোমাদের দিলাম। তার আগেও একটা বিষয় জানা দরকার, অঙ্কটি পড়ে তোমরা একটু আইডেন্টিফাই করো তো, অঙ্কটি লামসাম নাকি অ্যানুইটি। অবশ্যই অঙ্কটি কিন্তু লামসামের। কেন, এখানে প্রতি বছর নাই, আজকে জমা দেব এবং একবারে পাবো কয় বছর পর, 5 বছর পর, এবং 5 বছর পর কত জমা হবে, 5 বছর পর কত জমা হবে। আজকে দিচ্ছি কত টাকা, 5,000 টাকা। অবশ্যই বর্তমান মূল্য কিন্তু দেয়া আছে, কারণ 5,000 টাকার বর্তমান মূল্য কিন্তু 5,000 টাকা। 5 বছর কত পাবো, 5 বছর পর কত পাবো সেটা কিন্তু উল্লেখ নাই। তাহলে অবশ্যই অঙ্কটি কিন্তু আমাদের কি বের করতে বলেছে, ভবিষ্যৎ মূল্য বের করতে বলেছে। তাহলে ভবিষ্যৎ মূল্য আমরা বের করব। এখন ভবিষ্যৎ মূল্য যখনই বের করতে যাব তখনই আমাকে ফাইন্ড আউট করতে হবে অঙ্কটি কোন আন্তঃপ্রবাহ বা কোন বহিঃপ্রবাহের, লামসামের নাকি অ্যানুইটির। তখনই আমরা দেখলাম যে অঙ্কটি কিন্তু আমাদের হচ্ছে লামসামের। তাহলে এফ সমান কি, পিভি ইন্টু 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন, এতটুকু আমরা জানি। এরপরে দেখছি আমরা যখন ত্রৈমাসিক আছে, তাহলে ত্রৈমাসিকের জন্য একটু আগে আমরা বলেছি সূত্রের ভিতরে কি আসবে, একটি এম আসবে। তাহলে এই নিচে চলে আসবে কি, এম দ্বারা আইকে ভাগ এন এর সাথে গুণ, এবং এম এর মান কত হবে, এম এর মান হয়ে যাবে হচ্ছে কত, ত্রৈমাসিকের জন্য 4। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই শব্দগুলো মনে রাখবো এবং আগামী দিন যখন তোমাদের আমি অঙ্ক করাবো, অঙ্কের সমাধান করাবো, তখন অবশ্যই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব এবং অঙ্ক করে দেখাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আসি আরো দুটো বিষয় খুবই দ্রুত আলোচনা করব তোমাদের সাথে আমি, সেটি হচ্ছে একটি বিধি 72 আর একটি হচ্ছে বিধি 69 এবং ঋণ পরিশোধ সূচি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আসি আমরা বিধি 72 বা 72, বিধি 72। ঠিক আছে, রুল 72। মূলত কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা যদি জমা রাখি, তাহলে নির্দিষ্ট সুদের হারে
কত সময়ে এটা দ্বিগুণ হয়ে যাবে, এটি সহজে বের করার জন্য মূলত এই সূত্রটি ব্যবহার করা হয়। আবার উল্টোটি, কত সময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা কত সুদের হারে দ্বিগুণ হয়ে যাবে, এটিও কিন্তু সহজে বের করা যায় এই বিধি 72 দিয়ে, এই সূত্রটা দিয়ে। ঠিক আছে, এই বিধি 72-এর তাহলে আমরা দুটি বের করতে পারি, সেটি হচ্ছে দেখো 72/n, অর্থাৎ যখন আমরা সুদের হার জানতে চাই যে কত সুদের হারে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হবে, তখন আমরা আয় সমান লিখবো হচ্ছে 72/n। আবার যদি আমরা সময় জানতে চাই তখন আমরা লিখবো 72/i। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যদি দেখি বিধি 69, ঠিক আছে, একেবারে ঠিক একই রকম একই কথা, যে আজকের টাকা দ্বিগুণ হওয়ার জন্য কত সময় বা কত সুদের হারে দ্বিগুণ হবে এটি জানার জন্য আর একটা বিধি 69, এটিরও প্রচলন রয়েছে এবং ব্যবহারের দিক দিয়ে বেশি অ্যাকুরেট বা বেশি সঠিক বা বেশি সঠিক উত্তর প্রদান করে বা ফলাফল প্রদান করে কিন্তু বিধি 69। বিধি 69-এর ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট সংখ্যা ব্যবহার করা হয় 0.35। তাহলে আমরা মনে রাখবো এটিও কিন্তু কত সময়ে বা কত সুদের হারে আজকের জমা টাকা দ্বিগুণ হবে সেটি নির্ণয়ে কিন্তু এই বিধিটি ব্যবহার করা হয়। এটি সহজে বা আমরা শর্টকাটও কিন্তু বলতে পারি। এক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব দেখো 0.35, এটি কনস্ট্যান্ট থাকবে সবসময় সূত্রের ক্ষেত্রে, যে একটু আগে কিন্তু বিধি 72-এর ক্ষেত্রে কিন্তু কোনো কনস্ট্যান্ট কিছু ছিল না, যোগ 69/n। আবার যদি আমরা সময় বের করতে চাই তাহলে 0.35 যোগ 69/i। এই হলো দুটো বিধি। এগুলোর অঙ্ক তোমাদের আমি সামনের দিন করাবো, তোমাদের আরো বেশি ভালো লাগবে সামনের দিন যখন আমি অঙ্ক করাবো। এবং এই অধ্যায়ের অঙ্ক অত্যন্ত সহজ, ফিন্যান্স শুনতে বা পড়তে যতটা কঠিন লাগে অঙ্ক করতে তার ঠিক অপোজিট, অনেক বেশি সহজ লাগে। এরপরে লাস্ট আলোচনা আজকে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে ঋণ পরিশোধ সূচি। ওকে, খেয়াল করি যদি আমরা দেখো ঋণ পরিশোধ সূচি, এটি অঙ্ক করেই তোমাদের বোঝাতে হবে, খুব ভালোভাবে বুঝবে তোমরা অঙ্ক করার সময়। আমি শুধু অল্প একটু বলে রাখছি আসলে সূচিটা কি জিনিস। মনে করো আমি আজকে 50,000 টাকার ঋণ নিলাম, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবং 50,000 টাকার ঋণ নিলাম 5 বছরের জন্য। কয় বছরের জন্য? 5 বছরের জন্য, এবং সুদের হার 10%। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক আমাকে বলছে যে আপনি 15,000 টাকা করে প্রতি বছর জমা দিবেন, অর্থাৎ কিস্তি হচ্ছে আমার 15,000 টাকা বের হলো। ক্যালকুলেশন করে ব্যাংক বললো কি যে আপনি প্রতি বছর কত টাকা দিবেন? 15,000 টাকা করে কিস্তি দেবেন। তো ঠিক আছে, কিস্তি 15,000 টাকা করে আমরা দেব। তাহলে যদি আমরা এই 5 বছর 15,000 টাকা করে কিস্তি দিই, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু হয়ে যায় 75,000 টাকা। ঠিক আছে, কিন্তু আমি ঋণ নিয়েছিলাম 50,000 টাকা, আমি টাকা দিচ্ছি 75,000 টাকা, 25,000 টাকা কিন্তু বেশি দিচ্ছি। এই 25,000 টাকা কিন্তু মূলত হচ্ছে সুদ। তার মানেটা কি? এই প্রতিটি কিস্তির মধ্যেই কিন্তু আমাদের আসল এবং সুদ দুটি রয়েছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, কি রয়েছে? 15,000 টাকার মধ্যে রয়েছে আসল পরিশোধ, আবার সুদের পরিমাণও কিন্তু 15,000 টাকার মধ্যে রয়েছে। মজার বিষয় যেটি হচ্ছে, এই যে প্রতি বছর যখন আমি আসল পরিশোধ করতে থাকব, প্রত্যেক বছরই কিন্তু আমার সুদের পরিমাণটাও কমতে থাকবে। কারণ আমি আসল যখন পরিশোধ করে দিব, অর্থাৎ ঋণের টাকা যখন আমি পরিশোধ করে দিব, যার উপরে সুদ ক্যালকুলেশন করা হয়, তাহলে অবশ্যই পরের বছর কি হবে? সুদের পরিমাণ কিন্তু কমবে, কিন্তু কিস্তি কিন্তু একই থাকবে। তার মানেটা কি? সুদের এই কিস্তির ভেতরে কিন্তু প্রতি বছর আসলের পরিমাণটা, অর্থাৎ ঋণ পরিশোধের টাকার পরিমাণ বাড়বে, সুদের পরিমাণ কমবে। আমরা যখন আগামী দিন অঙ্ক করে ক্যালকুলেশন করে দেখাবো, তখন আরো ভালো লাগবে, আরো মজা লাগবে। তাহলে কি দেখছি আমরা? এই যে সূচি আমরা বলছি ঋণ পরিশোধ সূচি, যে সূচির মধ্যে আমরা
ঋণের টাকা, কিস্তির টাকা, কিস্তির মধ্যে আসলের টাকা বা ঋণের টাকা, তার সাথে সুদের টাকা, সবই সেপারেট করে আলাদা করে দেখানো হয়। তাই সূচিটাকে আমরা কি বলছি? ঋণ পরিশোধ সূচি, ইংরেজিতে আমরা বলি লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আগামী দিন আমরা ঋণ পরিশোধ সূচি নির্ণয় করে দেখাবো, ঠিক আছে? এবং করে দেখাবো, তখন দেখবে তোমরা যে প্রতি বছর সূচির মধ্যে কিস্তির পরিমাণ একই থাকলেও সুদের পরিমাণ কমতে থাকে এবং ঋণ পরিশোধের টাকার পরিমাণ কিন্তু বাড়তে থাকে, এবং আলটিমেটলি এক সময় কি হবে? এই ঋণের পরিমাণ কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, পরিশোধিত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এবং সে তখন সব শেষে গিয়ে আমরা দেখব কি, যে কি পরিমাণ টাকা আমরা সুদ প্রদান করেছি। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের খুবই মজা লাগবে, তোমরা এনজয় করবে এটি শেখার সময়। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, শেষ করবো আজকের আলোচনা তোমাদের সাথে। আজকে আর একটি বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে ফ্যাক্টর বা ডিসকাউন্টিং ফ্যাক্টর বা এই যে কম্পাউন্ডিং ফ্যাক্টর। এই যে একটু আগে আমরা দেখলাম কি, একটা জিনিস আমরা সূত্রের মধ্যে একটা জিনিস আমরা ব্যবহার করি, সেটি মনে রাখবে। দেখলে আমরা যে যখন আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করছিলাম, তখন কিন্তু আমরা দেখো এরকম একটি ফ্যাক্টর ব্যবহার করেছি আমরা। আবার যখন আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করেছিলাম আমরা, তখন আমরা কিন্তু ব্যবহার করেছিলাম দেখো এরকম একটা ফ্যাক্টর, ঠিক আছে? এগুলোকে মূলত বলা হয় ফ্যাক্টর বলা হয়। কি বলা হয়? ফ্যাক্টর বলা হয়। এটার নাম হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর, এটার নাম হচ্ছে কম্পাউন্ডিং ফ্যাক্টর, ঠিক আছে? মনে রাখবো আমরা এই ফ্যাক্টরগুলো নিয়ে আগামী দিন কথা বলবো। এই ফ্যাক্টর টেবিল রয়েছে একটি, আমরা এরকম বলি হচ্ছে, ঠিক আছে, PVIFA, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি। কি বলি আমরা এটাকে? এটা তোমরা লিখে রাখো, এটি নিয়ে আগামী দিন আমি কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? তাহলে এই যে প্রেজেন্ট ভ্যালু PVIFA এর পূর্ণরূপ কি? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি। এই ফ্যাক্টরগুলো নিয়ে আগামী দিন তোমাদের সামনে কথা বলবো, কিভাবে ফ্যাক্টর টেবিল থেকে আমরা সরাসরি এই ফ্যাক্টরের মানগুলো বসিয়েও কিন্তু বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রথম তোমাদের সাথে ফিন্যান্সের আমার একদম প্রথম ক্লাস, অনেক বেশি সময় আমি নিয়ে ফেলেছি। আসলে অধ্যায়ের সমস্ত আলোচনা শেষ করতে চেয়েছিলাম, যাতে আগামী দিন অঙ্ক করাতে পারি বা অঙ্ক ধরতে পারি, এই জন্যই। তো তোমরা অবশ্যই ক্লাসটি এনজয় করেছো, মনোযোগ সহকারে দেখেছো। যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে, আমি সেগুলোর উত্তর অবশ্যই তোমাদেরকে দিব। প্রয়োজনে আমাকে ফোন করে অথবা আমাকে সরাসরি ইনবক্স করেও তোমরা আমার কাছ থেকে কিন্তু তথ্য নিতে পারো বা তোমাদের সমস্যার সমাধান করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আগামীতে আবার তোমাদের সাথে খুব শীঘ্রই অন্য আরেকটি ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।